আচ্ছা, চলুন একদম সরাসরি ঢুকে পড়া যাক চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস আ টেল অফ টু সিটিজের আজকের এই রোমাঞ্চকর আলোচনায়। প্রথম দিকের সেই শ্বাসরুদ্ধকর প্লট আর অন্ধকার রহস্যগুলো, যেগুলো একেবারে প্রথম লাইন থেকে পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখে, আজ আমরা সেগুলোই একটু ঘেঁটে দেখব। আর সেই সময়কার অবস্থাটা ঠিক কেমন ছিল সেটা বুঝতে হলে উপন্যাসের সেই আইকনিক শুরুর লাইনগুলোর দিকে তাকাতেই হবে। এটি ছিল সেরা সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়। লাইনগুলো যেন একেবারে নিখুঁতভাবে এমন একটা যোগের ছবি এঁকে দেয়, যেখানে একদিকে আছে আলোর ঝলকানি, আর ঠিক তার উল্টো দিকেই গভীর অন্ধকারের এক বিশাল খাত। প্রথমেই আসছে বৈপরীত্যের একটি গল্প। সালটা ১৭৭৫, ইংল্যান্ড এবং ফ্রান্স দুটো দেশেই তখন ঈশ্বরের দোহাই দিয়ে রাজারা শাসন চালাচ্ছেন, আর অদ্ভুতভাবে দুটো দেশই একেবারে চরম বিশৃঙ্খলার খাদের কিনারায় দাঁড়িয়ে কাঁপছে। পরিস্থিতিটা আসলে কতটা বিপরীতমুখী ছিল একটু ভাবুন তো। একদিকে ইংল্যান্ড একেবারে আইনহীনতায় ডুবে আছে, রাস্তায় রাস্তায় দুঃসাহসিক চুরি, হাইওয়ে ডাকাতি তো লেগেই আছে, সাথে আবার ককলেনের ভূতের আতঙ্ক আর সবসময় ব্যস্ত থাকা জল্লাদ। আর অন্যদিকে ফ্রান্স যেন আরেক কাঠি সরেশ। তারা কাগজের মুদ্রা বানিয়ে অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আর সেই সাথে সামান্য অপরাধের জন্য মানুষকে দিচ্ছে চরম নিষ্ঠুর সব শারীরিক শাস্তি। ১৭৭৫ সালের এই নির্মম ঐতিহাসিক বাস্তবতাটা এখানে একেবারে স্পষ্ট। এবার চলুন আমরা এগোই গোপন মিশনের দিকে, কাদা, কুয়াশা এবং ডোভার মেল। গল্পটা আমাদেরকে সরাসরি ডোভার রোডের সেই ঘন জমাট বাঁধা কুয়াশার ভেতর টেনে নিয়ে যায়। সেখানে পরিস্থিতি মুহূর্তের মধ্যেই মারাত্মক রোমাঞ্চকর হয়ে ওঠে, যখন ঘোড়ায় চড়ে আসা এক রহস্যময় বার্তাবাহক মাঝপথে একটা মেল কোচকে আটকে দেয়। তো এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো সেই অদ্ভুত আর রহস্যময় বার্তাটা জীবনের দিকে ফিরে ডাকা হলো, বা রিস্টোর টু লাইফ। বার্তাবাহক জেরি ক্রাঞ্চার এটা টেলসেন্স ব্যাংকের একজন কর্মকর্তা মিস্টার জার্ভিস লোরির হাতে ধরিয়ে দেয়। আর ঠিক এখান থেকে কিন্তু গল্পের মূল থিম, অর্থাৎ এই যে পুনরুত্থান বা মৃতপ্রায় অবস্থা থেকে ফিরে আসার ধারণাটা, সেটার সাথে আমাদের পরিচয় ঘটে। রাতের ঘুটঘুটে অন্ধকারের বুক চিরে কোচটা যখন এগোচ্ছে, ব্যাংকার মিস্টার লরির মন তখন অদ্ভুত সব চিন্তায় রীতিমতো আচ্ছন্ন। তার মনের একদম গভীরে যেন এক ভুতুরে ছায়ামূর্তির সাথে বারবার একটা কথাই অনুরণিত হতে থাকে: কতদিন ধরে কবরস্থ? উত্তরটা হচ্ছে প্রায় ১৮ বছর। একবার চিন্তা করে দেখুন তো ব্যাপারটা। একজন মানুষকে প্রায় ২ দশক ধরে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। ১৮ বছরের এক দীর্ঘ শ্বাসরুদ্ধকর কবরবাস। এটা এমন একটা ভয়ঙ্কর সাসপেন্স তৈরি করে যা শুনলেই শির দ্বারা দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। ডোভারে পৌঁছানোর পর গল্পের স্পিড কিছুটা কমে আসে। মিস্টার লরি, যিনি কিনা নিজেকে নিছকই একটি কথা বলার মেশিন বলে দাবি করেন, তিনি খুব সাবধানে ১৭ বছর বয়সী তরুণী লুসি ম্যানেটকে একটা সাংঘাতিক সত্যি কথা জানান। তিনি বলেন, লুসির বাবা অর্থাৎ ডক্টর ম্যানেট মারা যাননি, তাকে ১৮ বছর ধরে গোপনে বন্দি করে রাখা হয়েছিল, আর সবেমাত্র তাকে প্যারিসে জীবিত অবস্থায় পাওয়া গেছে। এখন তাদের লক্ষ্য একটাই, তাকে জীবন, ভালোবাসা আর শান্তিতে ফিরিয়ে আনা। এক অর্থে লুসি তার বাবার ভূতের সাথেই দেখা করতে যাচ্ছে। এবার আমাদের গন্তব্য ক্ষুধার ছায়া, প্যারিসের সেন্ট অ্যান্টোয়ান। আমরা সরাসরি পৌঁছে যাচ্ছি প্যারিসের চরম দরিদ্র এক শহরতলিতে। সেখানে রাস্তার পাথরের ওপর মদের একটা বিশাল পিপে ভেঙে পড়েছে। আর সেই লাল মদ শুধু রাস্তাকেই নয়, বরং সেখানকার ক্ষুধার্ত মানুষগুলোর মুখগুলোকেও একেবারে রক্তের মতো লাল রঙে রাঙিয়ে দিয়েছে। দৃশ্যটা কিন্তু আক্ষরিক অর্থে গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো। রুটির দোকানে খারাপ রুটি থেকে শুরু করে সসেজের দোকানে মরা কুকুরের মাংসের প্রস্তুতি, ভাজা চেস্টানেটের খটখট শব্দ বা আলুর চিপসের প্রতিটা টুকরো, সবখানি যেন ক্ষুধার ছাপ। এমনকি জীর্ণ পোশাকে উঁচু বাড়িগুলো থেকে বেরিয়ে আসা মানুষগুলোর মাঝেও কিভাবে ক্ষুধা নামক এই দৈত্যটা এই মানুষদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাজত্ব করছে আর তাদেরকে দারিদ্র্যের জাতাকলে পিষে মারছে, সেটা এখানে একদম ভয়ঙ্করভাবে ফুটে ওঠে। আর ঠিক এই চরম হতাশা আর অন্ধকারের মাঝেই একটা গোপন প্রতিরোধের জন্ম হতে থাকে। প্যারিসের মদের দোকানে মশিয়ে দেফার্জ এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা একে অপরকে চেনার জন্য জ্যাক নামের একটা সাংকেতিক শব্দ ব্যবহার করছে। আর এই সব কিছুই কিন্তু ঘটছে মাদাম দেফার্জের সতর্ক দৃষ্টি আর তার রহস্যময় বুননের আড়ালে। এরপর আসছে জুতো নির্মাতা।
চিলেকোঠার এক ভূত এক দুর্গন্ধযুক্ত অন্ধকার সিঁড়ি বেয়ে মিস্টার লরি আর লুসি অবশেষে একটা তালাবদ্ধ চিলেকোঠায় গিয়ে পৌঁছান। সেখানে তারা অকালে চুল পেকে যাওয়া এক বৃদ্ধকে দেখতে পান, যিনি কিনা আপন মনে সারাক্ষণ কেবল জুতো তৈরি করেই চলেছেন। যখন তাকে তার নাম জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন ১০৫ নর্থ টাওয়ার। দীর্ঘ ১৮ বছরের অমানবিক বন্দিজীবন ড ম্যানেটকে তার মানবিকতা আর নাম থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে। এই হাহাকার করা উক্তিটাই যেন এখন এই ভগ্নপ্রায় মানুষটার বেঁচে থাকার একমাত্র পরিচয়। কিন্তু গল্পের প্রথম অংশের ইমোশনাল ক্লাইম্যাক্সটা ঘটে ঠিক এখানেই, যখন ড ম্যানেট লুসির সোনালি চুলগুলো দেখেন। দীর্ঘ অন্ধকারের পর এই দুটো লম্বা সোনালি চুল যেন একটা উজ্জ্বল সুতোর মতো কাজ করে, যা তার মনে তার হারানো স্ত্রীর একটা ক্ষীণ স্মৃতি জাগিয়ে তোলে। এখান থেকে গল্পটা একটা নতুন ধাপে প্রবেশ করে। একদম মসৃণভাবে ৫টা বছর পেরিয়ে যায়। ১৭৭৫ সালে প্যারিসের চিলেকোঠায় ড ম্যানেটকে খুঁজে পাওয়ার পর এবার ১৭৮০ সালে এসে আমরা আমাদের চরিত্রগুলোকে লন্ডনের টেলসেন্স ব্যাংকে নতুনভাবে থিতু হতে দেখি। ৫ বছর পর টেলসেন্স ব্যাংক এবং ওল্ড বেইলি। গল্পের পটভূমি এবার পুরোপুরি শিফট করে লন্ডনের টেলসেন্স ব্যাংকে। এটা এমন একটা প্রতিষ্ঠান যারা নিজেদের একগুঁয়েমি, ঘিঞ্জি পরিবেশ আর কুৎসিত রূপ নিয়ে প্রচণ্ড গর্ব করে। আর এই ব্যাংকে ঘিরেই আবর্তিত হচ্ছে অদ্ভুত সব চরিত্র। ১৭৮০ সালের লন্ডনের এই অদ্ভুত দিকগুলো খেয়াল করেছেন? এটা সত্যিই ইন্টারেস্টিং যে এই বিষয়গুলো গল্পের ভেতর কিভাবে এক ধরনের ডার্ক হিউমার বা অন্ধকার রসিকতা যোগ করে। একদিকে ব্যাংকটি মৃত্যুদণ্ডের আইনের উপর একেবারে অন্ধভাবে নির্ভরশীল, অন্যদিকে ফুট ফরমাস খাটা লোক জেরি ক্রাঞ্চার, যার সবসময় কাদামাখা জুতো, আঙুলে মরচে ধরা, আর যে তার স্ত্রীর প্রার্থনা করাকে রীতিমতো অপছন্দ করে। এই ব্যাপারগুলো গল্পের এক একটা জট পাকানো ধাঁধার মতো। এরপর রোগ ব্যাধিতে ভরা ওল্ড বেইলি আদালতের ভেতরে এসে আমাদের এই আলোচনা যেন এক চরম উৎকণ্ঠায় পৌঁছায়। সেখানে ভিড় জমানো মানুষজন তরুণ চার্লস ডারউইনের দিকে একেবারে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কারণ তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার বিচার চলছে তার শাস্তি মারাত্মক বিভৎস। অর্ধেক ফাঁসি দিয়ে টেনে আনা, শরীর ছিঁড়ে ফেলা, চোখের সামনে নাড়ি ভুঁড়ি বের করে পোড়ানো, শিরচ্ছেদ করা, আর শেষে শরীর ৪ টুকরো করা। ম্যানেট পরিবার যখন এই তরুণটির বিরুদ্ধে নিতান্তই অনিচ্ছুক সাক্ষী হিসেবে আদালতে বসে আছে, তখন মনে শুধু একটা প্রশ্নই বারবার ঘুরপাক খায়: ফাঁসির মঞ্চের এই ভয়াবহ ছায়ার নিচে বন্দীকে কি চিরস্থায়ী অন্ধকারে পাঠানো হবে, নাকি তাকেও নতুন করে জীবনের দিকে ফিরিয়ে আনা হবে? জ্যান্ত কবর দেওয়ার সেই পুরনো চক্রটি কি আবারও ফিরে আসতে চলেছে? ঠিক এই চরম উত্তেজনা আর প্রশ্নটা নিয়েই শেষ হচ্ছে আমাদের আজকের এই বিশ্লেষণ। কি